আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমরা আজকাল দেখতে পাই অনেক তরুণী বধূ নারায়ণ সাক্ষী করে বিয়ে করার পরেও স্বামীর প্রতি ভরসা রাখতে পারে না। স্বামীর যদি একটু দুর্বল দিক থাকে স্বামীকে ভরসা করতে পারে না, এবং স্বামী যদি কোনো কারণে তার বাড়িতে তার কোনো বন্ধুকে বা কাউকে তার সমবয়সী কাউকে প্রবেশ করায়, আর সে যদি তার স্বামীর থেকে একটু বিত্তশালী হয়, আর যে ঘরের যে বউ থাকে সে কিন্তু আস্তে আস্তে স্বামীর প্রতি তার ভালোবাসা কটা কমতে থাকে। সব ক্ষেত্রে এটা নয়, কিছু কিছু ক্ষেত্রে এটা ঘটে। দেখবেন অনেক মেয়েরা মনে করে যে স্বামীর ভালোবাসার কোনো দাম নেই, বাইরে যে বয়ফ্রেন্ড আছে তার সঙ্গে বা যার সঙ্গে ফ্যান্টাসি করে তার খুব মূল্য। কিন্তু এটা ঘরের বউরা এটা বুঝতে চেষ্টা করে না যে স্বামীর ভালোবাসা হচ্ছে চিরকালীন ভালোবাসা। আর বয়ফ্রেন্ড বলুন, যার সাথে ফ্যান্টাসি করে, সেই বয়ফ্রেন্ড বা ফ্যান্টাসির যখন মনের বাসনা, মনের কামনা, শারীরিক মিলন যখন ফুরিয়ে যায় তখন কিন্তু আর মনে রাখে না। আজকে আমরা দেখাবো এমনই একটি ঘটনা। ঘোলা থানা এলাকার লেলিনগড় লোটাস ক্লাবের পাশে সুশান্ত বারৈ থাকেন। তিনি একজন ফার্নিচার মেকার। এই ফার্নিচার মেকার আজকে যে তরুণী গৃহবধূকে আপনাদেরকে দেখাবো, এই তরুণী গৃহবধূর বাড়িতে এই ফার্নিচার মেকার তার স্বামীর বন্ধু হিসেবে ঢুকেছিলেন, এবং বন্ধু হিসাবে ঢোকার পরে তার স্বামী একটু অর্থনৈতিক কারণে স্ত্রীকে ছেড়ে সে বাইরে বহির্বঙ্গে, আমাদের রাজ্যের বাইরে কাজে চলে যায়। সেই সুযোগে এই সুশান্ত বারৈ এই গৃহবধূর মাথার ওপর বসে তাকে বোঝায়, আমি তোমাকে বিয়ে করব, তোমার বাকি জীবনের দায়িত্ব নেব বলে তার সঙ্গে 9টি বছর ধরে একসঙ্গে থাকে, একেবারে স্বামী স্ত্রীর রূপে থাকার পরে 9 বছর পরে এবার এই সুশান্ত বারৈ নতুন রূপ বেরিয়ে আসে। কী রূপ বেরিয়ে আসে? সুশান্ত বারৈ নতুন করে বিয়ে করবেন। হ্যাঁ, বিয়ে করেওছেন, আপনাদের সেই ছবি আমরা দেখাবো। বিয়ে করেওছেন, কিন্তু এই যে গৃহবধূ যাকে বাড়ি থেকে টোপ দিয়ে বার করে নিয়ে আসলেন, 9 বছর ধরে ঘর ভাড়া রাখলেন স্ত্রীর পরিচয়ে, এবার 9 বছর পরে গৃহবধূর আর তার স্বামীর কাছে ফেরার কোনো জায়গা নেই, কারুর কাছে তার আর ফেরার জায়গা নেই। কোথায় ফিরবে সে? ফেরার কিন্তু আর কোথাও জায়গা নেই। দেখুন কি বলছেন গৃহবধূ। প্রথমে একটা ফোন আসে, ফোন করে খুব ডিস্টার্ব করার পরে এখানে দাঁড়ায় ওখানে রাস্তার মধ্যে দাঁড়াতো, সবসময় ডিস্টার্ব করতো। তারপরে আমার বরের সাথে বলেছিল বন্ধুত্ব করবে, আমার বাড়িতে ঢুকবে, এই কথা বলে আমাদের বাড়িতে ঢুকলো, বন্ধুত্ব করলো। এইভাবে আমার একটা অভাবের সংসার ছিল, ছেলেকে নিয়ে বরকে নিয়ে থাকতাম, আর এমনভাবে ভালোবাসা দিল, এমনভাবে আমার সাথে সম্পর্ক জড়িয়ে গেলাম কথাবার্তা সব কিছুতে। ছেলেও মামা মামা বলে ডাকতো। এই করে করে ওর সাথে একটা ভালো সম্পর্ক হলো। সম্পর্ক হওয়ার পরে এই পর্যন্ত 9 বছর আমাদের সম্পর্কটা আসছি আমরা। আপনার সঙ্গে 9 বছরের সম্পর্ক ছিল। তারপরে কি হলো? তারপরে আমরা 1.5 বছরখানি বাড়িতে এইভাবেই ছিলাম। এইবারে থাকার পরে বর আস্তে আস্তে জানতে পারলো, শ্বশুরবাড়ির লোক একটু আস্তে আস্তে জানতে পারলো, জেনে তারপরে বিশাল একদিন অশান্তি হয়। বর মদ খেয়ে আসে, খুব অশান্তি হয়, ঝামেলা হয়, সব কিছু হয়। হওয়ার পর তারপরে বলছে যে তুমি ছেলেকে নিয়ে বাড়ির দিয়ে বেরিয়ে যাও। তখন আমি ওকে বললাম যে বাড়ির দিয়ে বেরিয়ে যাব, এরকম বলছে, তাহলে আমি কি করবো এখন ছেলেকে নিয়ে? তখন ও আমাকে বললো আমি তো আছি। ওটা সুশান্ত বারৈ। কোথায় থাকে? ও লেলিনগড় যোগেন্দ্রনগর লোটাস ক্লাবের পাশে। কি করে? ও কাঠের কাজ করে। কাঠে কাজ করে? ওই বলেছিল কি আপনার সঙ্গে বিয়ে করবে? এতদিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, আমার সাথে এরকম ব্যবহার করে গেছে, প্রতিশ্রুতি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর যেন সম্পর্ক সেরকম করে গেছে। দিনের পর দিন ভাড়া বাড়িতে, এখানে ওখানে ওখানে সব জায়গায় বিয়ে করবে বিয়ে করবে, মানে
আমি বুঝতে পারিনি যে আমার সাথে যে এত বড় ছলনা হবে, এত বড় মানে বিশ্বাসঘাতকতা ও আমার সাথে করবে। কিন্তু যখন দেখলো যে যাই হোক ওর সাথে সম্পর্ক যা হওয়ার হয়ে গেছে, বন্ধুদেরকেও অনেক কথা বলতো, সব বন্ধুরা আমার কাছে কথা শেয়ার করতো, মানে এতটাই বাজে। তারপর দ্বিতীয় কথা হলো, প্রথম কথা দ্বিতীয় কথা সব রকমই আছে। ও শুনতে পেলাম, আমি না না 3-4 বছর শুনতে পেলাম, 3 বছর পর ও নাকি আরও বউদের সাথে নাকি এরকম রিলেশনশিপে ছিল। যারা যারা যখনই সম্পর্কটা হয় তখনই তাদেরকে বলে, মেয়েগুলো কি বউগুলো বলে যে আমাকে বিয়ে করবে, বিয়ে করো আমাকে। তখন ও বিয়ে করতো না, বিয়ে করবে বলে ওকে ওদের ছেড়ে দিত। তো ওদের সঙ্গে বেশি সম্পর্ক ছিল না, কিন্তু আমি ভালো বলে সবাই বলে, তাই আমার সাথে 9 বছর ও টিকে গেল। এটা আপনার সঙ্গে কোথাও নিয়ে গিয়ে বিয়েও করেছিল? কালীঘাটে গেছিলাম আমরা ঘুরতে সরস্বতী পুজোর দিন, তখন আমাকে মায়ের ওখানে সিঁদুর পরিয়েছে। সেটা আমাদের মধ্যে হয়েছে, সমাজে হয়নি, আমাদের মধ্যে হয়েছে। সেটা ও জানে আর আমি জানি, এই হলো কথা। মানে 9 বছর তো আপনার সঙ্গে ছিল, হুম তারপরে আপনার সঙ্গে কি শারীরিক রিলেশনও ছিল, হুম সব কিছু ছিল, হুম তারপরে এখন কি বলছে ও? এখন ও বলছে যে ও ও অন্য আমি তোর সাথে সম্পর্ক রাখতে চাই না, আমি শুধু কয়েকদিন ছেড়ে থাকতে চাই। তখন আমিও জিজ্ঞেস করলাম যে দিনের পর দিন এরকম ফোনে ব্লক করে দিচ্ছ, কথা বলছো না, খুব গালাগালি খিস্তি নোংরা ভাষা এইসব বলছো কিসের জন্য? তখন বললো আমি তোর সাথে থাকতে চাই না, আমি বিয়ে করছি। তখন আমি বললাম তুমি বিয়ে করছো তো তুমি, আমি যে বাড়ির থেকে যে এই যে আমার বাড়িটা ছাড়া হলো, স্বামী সংসার ছেলে সব জানাজানি হয়ে গেলো, আমার আত্মীয় বাড়িতে তুমি বেড়াতে গেলে, তোমার বাড়িতে আমি গেলাম, সবাই তোমার বাড়ির লোক জানে, তাহলে এখন তুমি বলো যে আমি যে তোমাকে নিয়ে এই আমার আমার ভাড়া বাড়ির থেকে থাকে এইখানে এখানে থেকে লাস্টে বাপের বাড়িতে আসলাম, বাপের বাড়িতে এসে এখন সবাই জানে তোমার সাথেই আমি থাকি, তুমি আমার সংসার চালাও, তুমি সব কিছু আমার, তাহলে তুমি যদি বিয়ে করো তাহলে আমার কি হবে সেটা তুমি বলে দাও। আমি ওকে এই কথাটা বললাম, বলার পরে বললো তুই বাড়ি চলে যা, নাহলে আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেয়। আমাকে এরকম আমার রেকর্ডিং সবই আছে, ওর রেকর্ডিং কোনোটা বাদ নেই যে নেই, প্রমাণ সবই আছে আমার কাছে। তারপরে কি আপনি থানাতে অভিযোগ করেছেন? তারপরে আমি আমি দেখছি ও ফোন ধরছে না, ওর ভাইয়ের বউকে আমি ফোন করলাম, ভাইয়ের বউ মার খুবই মুখের ভাষা খারাপ, যেমন ওর ভাষা তেমন ভাইয়ের বউ আর ভাইয়ের মার খুব নোংরা ভাষা। এই বাজে বাজে ভাষা শুনে আমার খুব মাথা গরম হলো, খুব চিন্তায় পড়ে গেলাম। তখন আমি একটা ডিসিশন নিলাম মেয়েকে কী করে কী করব। তখন ভাবলাম যে একটা পুলিশের কাছে সহযোগিতা চাইলে যদি কিছু হয় আমার, তারপরে আমি পুলিশ কেস করলাম। পুলিশ কেস করা কদিন হয়ে গেছে আপনার? আমার পুলিশ কেস করা আজকে করেছি ওই নীল পুজোর দিন। এবার নীল পুজোর কয় তারিখ গেছে সেটা তো বলতে মোটামুটি 1 সপ্তাহ হয়ে গেছে আমার। এক সপ্তাহ হয়ে গেছে। আমার পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে? বড়বাবু বলেছিল 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবে ওকে, কিন্তু 24 ঘন্টা তো হয়ে গেছে, একদিনই তো 24 ঘন্টা হয়। হ্যাঁ, তারপরে যাই হোক বড়বাবু তো বলেছে, এবার যে আয়ন যাকে দিয়েছে সেই আমার সাথে খুব অন্যরকম মানে বিয়েত করছে। প্রথম দিন দেখলো না জানলো না, আমি বসে গেছি তখন, যেদিনকে নীল পুজোর দিন একটা রুমে বসে আছি, তখন উনি এসে আমাকে বলছে যে আপনি কি করে ভাবলেন যে আপনাকে বিয়ে করবে? তখন আমি বললাম স্যার বিয়ে করার জন্য কি এখানে এসেছি, আমি চাই যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে তার একটা উচিত শিক্ষা, একটা শাস্তি চাই, তার জন্য আমি একটা কেস করতে এসেছি। তখন বললো যে আজকাল তো কোর্টের নির্দেশ আছে, হাইকোর্ট নাকি বললো একটা, যে সবার সাথে সবাই ফ্রি মাইন্ডে সবার সাথে ইয়ে করতে পারে। আমি আর মুখে বলছি না কথাটা, ওই সব নোংরা কথাটার মতন বললো, আমার শুনতে খারাপ লাগলো। এই কথা বলার পরে কিন্তু উনি যত এই কয়দিনে যা বিয়ে আমার সাথে করেছে, মনে হয় না একটা যদি পুলিশ হয়ে যদি এরকম যদি মেয়েদের সাথে না, মেয়েদের যদি কোনো সাহায্য না করে তাহলে কেমন পুলিশ, আমি তো এটাই বুঝতে পারলাম না। উনি বলছে ওর বাচ্চা ছেলে, উনি কি দেখেছে ওকে যে ও বাচ্চা ছেলে না বড় না কিছু, উনি কী করে জানেন? হ্যাঁ বলছে বাচ্চা ছেলে। হ্যাঁ, তা বাচ্চা ছেলে ও কি, উনি কী করে ভিত্তিতে উনি বলছেন কো বাচ্চা? আমি এটাই বুঝতে পারছি না কিসের ভিত্তিতে বল। তখন বলছে তুমি কি বর্ষা স্যারের সাথে কি কথা বলেছো? কিভাবে জেনে গেলেন কো বাচ্চা ছেলে? আমি এটাই তো বুঝতে পারলাম না যে কী করে জানলেন। ওনাদের তো কথাই হয় না, শুধু উনি কোথা দিয়ে আসলো, সেদিকে কেস করতে গেলাম, একটা ঘরে ছিলাম, তখন আমাকে বলল, তখন বলল যে আজকাল এই সমস্ত প্রেম ভালো সবার সাথেই হয়, আর সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আছে সবার সাথে সবাই মিশতে পারে। মানে সুপ্রিম কোর্টে কি নির্দেশ আছে? সবাইকে সবাই বিয়ে প্রলোভন দিয়ে ধোকা দিয়ে পালিয়ে যেতে পারে? হ্যাঁ সেরকমই উনি বললো, ইঙ্গিতটা সেরকমই দেখালো। হ্যাঁ কাকে আপনার বয়সটা বলছে, আপনার বয়স কত? বলছে আদেশ দিয়েছে। তা বলে আপনার বয়সটা কত? তো আমি যে আমার বয়সটা, আমি যেটা ছিল সেই বয়সটাই আমি বললাম। তখন বলল যে ভাববেন না ও তোমার আপনাকে বিয়ে করবে। আমি যে ভাবার জন্য এগুলো আসিনি স্যার, আমি কেস করতে এসেছি। আপনার যদি মনে করে বড়বাবু জানে, আমি বড়বাবুকে না জানিয়ে আমি আসিনি, বড়বাবুর সাথে আগের দিন কথা হয়ে গেছে, আমি কথা বললাম ওনাকে। না না, আপনি তো কেস করেছেন, আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে।
কেন কি আপনাকে সংসার ঘর একটা ছাড়িয়ে ও নিজেই বলেছিল কি আপনার সঙ্গে বিয়ে করবে, এরপরে তো আপনি একা হয়ে গেছেন, এবার আপনি যাবেন কোথা? এইটা এইটাই জন্য তো আপনি থানাতে কমপ্লেন করেছেন এটার আপনার জন্য সঙ্গে ধোঁকাবাজি হয়েছে। হুম হুম তারপরে পুলিশ এইরকম কেন কথা বলছে? আজকে এক সপ্তাহ হওয়া পরে পুলিশ এখন পর্যন্ত ওকে অ্যারেস্ট করলো না, কি বলছে এখন পুলিশ? পুলিশ বলছে মানে আজকে আসো কালকে আসো, এইটা করালো সেটা করো, সব কিছুই আমি করলাম কমপ্লিট। আজকে বলেছিল বাড়িতে ইনকোয়ারি করবে। আচ্ছা ঘোলা থানার পাশে আমি ভাড়া ছিলাম, লাস্ট ভাড়া ছিলাম, তখন বললো করবে। তো আমি গেলাম, স্যার বললো যে তুমি 12টার মধ্যে আসো। তখন আমি স্যারকে বললাম স্যার আপনি 12টা বলছেন, আমার মা খুব অসুস্থ, তা মাকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার কথা, আমি এখনই বেরোবো, তো একটা করেন না আমাকে টাইমটা। উনি বললো আমরা যেটা বলি সেটা যদি আসতে পারেন আসেন, সেটা আপনার ব্যাপার, আপনার যখন এইটার ব্যাপারে যখন ডাকবো তখনই আপনার আসতে হবে। উনি এমনভাবে বললো, আমি নাকে মুখে পুরো ওনার গেলাম। ওখানে গিয়ে দেখছি উনি কম্পিউটারে কাজ করছে, তো করেই যাচ্ছে 1 ঘন্টা পুরো বসিয়ে রাখলো আমাকে উনি। 1 ঘন্টা পর তারপর লাস্টে বললো চলুন কোথায় এটা। গেলাম ওখানে, মানে ইনকোয়ারিটা এমনভাবে করলো, মানে মুখের কথা মানে ওনার বিশ্বাসই হচ্ছে না, এত প্রুফ দিলাম, এত কিছু বললাম, এত কিছু হলো, ওনার মুখের কথা বিশ্বাসই করছে না উনি। না না, এইখানে বিশ্বাস করা তো কোনো জিনিস নেই। আপনার কাছে ভিডিও আছে, ফটো আছে, আপনার কাছে রেকর্ডিং আছে, সব কিছু আছে। তারপরে মেডিকেল হওয়া পরে তো পুলিশকে অ্যারেস্ট করা উচিত ছিল। করেনি তারপরে ছেলেটার। কাল আগের দিন ফোন পুলিশের করলাম, কাল বাদে আগের দিন ফোন করলাম, কালকে গেছে শুক্রবার, আগের দিন বৃহস্পতিবার। আমি ফোন করলাম, স্যার কিছুতেই ফোন ধরলো না। মেডিকেল যেদিন করে সেদিনকেই লাস্ট ছিল ওনার সাথে কথা আমার, ফোন ধরলো না, কথা বললো না। কালকে স্যারকে ভোরে বললাম স্যার আজকে তোর বিয়ে, তাও স্যার গাফিলতি দিলে, কোনো কিছু বললো না। ছেলেটা বিয়ে হয়ে গেছে, সেটার বিয়েও হয়ে গেছে কালকে। পুলিশকে আপনি জানিয়েছিলেন? জানিয়েছে, এমনকি ও বাড়িতেও গেছি ওখানে জানার জন্য সত্যি কি এটা কি বিয়ে হয়েছে। তবু দেখলাম যে না, সবার কাছেই বললো যে হ্যাঁ বিয়ে করতে যাচ্ছে ও। আচ্ছা। হ্যাঁ আমার সামনে দিয়ে গেল, তখন তারপরে পুলিশকে আপনি জানিয়েছেন কি আজকে বিয়ে হচ্ছে? জানিয়েছি। তারপরে পুলিশ ওকে অ্যারেস্ট না করলো না? আমাকে মানে- মুক্তা স্যার বললো যে কেন কোনো জায়গায় কি লেখা আছে নাকি যে বিয়ের দিনে কি ছেলেটাকে গিয়ে ধরতে হবে, আমাকে এই কথা বললো। আমি তো মুখের দিকে ওনার তাকিয়েই আছি। আমি স্যার ছেলেটা একটা মেয়েকে লাইফ বরবাদ করে দিল, আর একটা মেয়েকে লাইফ বরবাদ করতে যাচ্ছে, তারপরে পুলিশ বলছে কি এখন কি ধরা জরুরি? হ্যাঁ এরকম না কথা বলছে? হ্যাঁ আমাকে বললো যে কোথাও লেখা আছে দেখুন তো, যে বিয়ের দিনই ধরতে হবে ছেলেকে, সেটা আমরা বুঝেই ধরবো, আগে ইনকোয়ারিগুলো সব হোক তারপরে তো। তখন আমি বলি স্যার একটা মেয়ের তো ভবিষ্যতের ব্যাপার, মেয়েটার তো জীবনটা নষ্ট হয়ে যাবে, আপনার তো জানার দরকার নেই কার কী হবে না, আপনারটা আপনি চিন্তা করুন। উনি আমাকে এই কথা বলে, আমি মুখের দিকে তাকিয়েই আছি ওনার। তারপরে আমি চলে আসলাম। তারপরে আজকে এই পর্যন্ত উনি কী করলো, শুধু একটা ইনকোয়ারি করলো। আমি বললাম বাড়িটারিগুলো সব দেখে আসুন, হয়ে যাবে, পারলে বিকালবেলা গিয়ে আপনি হয়তো অ্যারেস্ট করতে পারবেন, কিন্তু এই পর্যন্ত। সন্তানকে কত বছর আগে ছেড়েছিলেন? স্বামী সন্তান 9 বছর ধরেই তো সম্পর্ক, মানে মানে 9 বছর ধরে আপনার আপনার স্বামী 9 বছর কি মানে বাড়িতে ছিলাম, মানে ওর লগে সম্পর্ক হওয়ার পরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি। আপনাকে 9 বছর আগে আপনাকে বিয়ের কথা বলে কি হয়েছিল? আপনাকে বাড়ির থেকে কে বের করে নিয়ে গেছিল? বাড়ির থেকে সুশান্তকে আমাকে সাহস দিয়েছিল। কে সুশান্ত? সুশান্ত বারোই, যে ছেলের সাথে আমি আর কি সম্পর্ক আমার আর কি ছিল। আচ্ছা, সে আপনাকে বাড়ি থেকে বার করে নিয়ে আসলো? বলে কি বলে বার করে নিয়ে আসলো? বলছে আমি আছি, আমি আছি, আমি তো পাশে থাকবো, তুই যদি না থাকতে পারি ছেলেকে নিয়ে চলে যায়। তারপর ছেলেকে নিয়ে এই বাড়ি এদিকে ভাড়া ছিলাম। লাস্টে আমার বর এসে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে গেল, আবার লাস্টে বাড়িতে গেলাম, বাড়িতে ছেলে দেখে দিল। তারপরে আমি লাস্ট আবার যখন ঝামেলা হয় 1 বছর পর 1.5 বছর পর, তখন আমি যে লাস্ট ওকে বেরিয়ে চলে আসলাম। কার? ওই সুশান্ত বাবুর হাত ধরে? হুম সুশান্ত কি কাজ করে? কাঠের কাজ করে ও। কোথায়? এটা বিরাটি বনলতা, ওনার কোম্পানির নাম হলো বনলতা। আচ্ছা, আপনাকে যে বাইরে বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আপনাকে ভাড়া বাড়িতে কি স্বামী স্ত্রীর রিলেশনে হ্যাঁ। কি রিলেশনে থাকতেন? স্বামী স্ত্রী হিসেবে থাকতাম, সবাই জানতো, বাড়িওয়ালারা সবাই সবাই দেখতো। জানতো? হ্যাঁ জানতো। আপনার অভিযোগপত্রে দেখলাম যে আপনি লিখেছেন যে আপনার সাথে এই যে সুশান্ত, যে লোকটা আপনাকে আপনার স্ত্রীর পরিচয় দিয়ে আপনাকে রাখতো, তিনি আপনার সঙ্গে যে তার ঘনিষ্ঠ মুহূর্তের আপনার যে ছবি, সেই ছবি ভিডিও উনি তুলে রেখেছিলেন। ভিডিও তুলে রেখে ও ব্ল্যাকমেল করতো আমাকে, বলতো কি যে বলতো? আমাকে বলতো যে এই যে ছবিগুলো পাঠাতো, আমি এইগুলো কখন তুললি, আমি তো জানতাম না ভিতর দিয়ে ক্যামেরা করা যায় এই সেই। তখন আমি বললাম কিরকম ভিডিও আপনার করে রাখতো? মানে আমি নিজেও বুঝতাম না যে কখন কখন ভিডিও করতো। মানে আমি আপনারা তো যখন মেলামেশা করতেন সেই তখন সেই সব ভিডিও? না, ধরেন আমি জামা টামা ছাড়তাম হয়তো, এরকমই একটা ভিডিও করতো, এই সমস্ত ভিডিও বলতো। আমি ওকে ভালোবাসতাম বলেই, আমি নিজের মনে করতাম বলে ওইটা এক এক সময় করতাম আর কি।
তারপরে যে করে যে এই যে সুযোগে সদ্ব্যবহার করবে সেটা তো বুঝতে পারিনি। শুধু ব্ল্যাকমেল এটা করে রাখার একটাই কারণ, তুই যেন ছেড়ে আমাকে কোনো দিন না যাস কারোর কাছে, সেটা করে ব্ল্যাকমেল করতো। এই জন্য আমি একবার ফোনটাও জলে ফেলে দিয়েছিলাম বিশের দিন, ওই দোলের দিন। সেটা আমার মামিরাও জানে, সেটা পাশের বাড়ি মামি টামিরাও জানে। ভয়, আমার বন্ধুরা বলেছিল এটা ফেলে দিই যদি কিছু করে, কিন্তু ছেলে তো সুবিধার না, এই করে আমি। তা এখন আপনার যে আপনাকে বাড়ি থেকে বার করে নিয়ে আসলো আর আশ্বাস দিয়ে, আর মারার হুমকি দিত, মারার হুমকি দিত। ওর বাবা নাকি মস্তানদের সাথে মেশে কথা বলে, যখন তোকে গুম করে দিতে পারে, আমি মেরে ফেলো, আমার হাতে তো মরণ আছে। এগুলো সব রেকর্ডিং আছে আমার কাছে। আচ্ছা বলছি যে আপনাকে যে বাড়ি থেকে বার করে নিয়ে আসলো, যে তোকে আমি স্ত্রীর মর্যাদা দেবো, তারপর কালীঘাটে নিয়ে আপনাকে সিঁদুর পরালো, তারপরে সেই লোকটা এখন কোথায়? লোকটা কালকে 4 তারিখ, কালকে পুলিশ যখন অ্যারেস্ট করলো না, অনেকবার রিকোয়েস্ট করলাম, পুলিশ এরকম উত্তর দিল, আমার মন পুরো ভেঙে গেছে। পুরো বাড়িতে আসলাম, কান্নাকাটি করলাম। তারপরে তো বিয়ে হয়ে গেল। লোকটা কোথায় এখন? এখনো শ্বশুর বাড়িতে আছে, বিয়ে হয়ে গেছে কালকে ওর। লোকটা আপনাকে এখন বর্ধমানের মেয়ে, বর্ধমান। আপনাকে ধোকা দেওয়ার পরে তারপরে গতকালকে আবার নতুন করে বিয়ে করলো? বিয়ে করেছে। বিয়ে করেছে। যদি বিয়েটা না করতে সেই তো জন্য আমি আপনি 9 গেছিলাম। বছর আগে এই লোকটার কথায় কেন আপনি ঘর ছাড়তে গেলেন? আপনার তো বাচ্চা ছিল, আপনার স্বামী ছিল, আপনার পরিবার ছিল, আপনি কেন তার স্যার কথায় ঘর ছাড়লেন? আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে আসলে স্বামীর সাথে সম্পর্কটা বিয়ে দিয়েছে দেখে শুনে, সম্পর্কটা সেরকম রিসেপ্টে ভালো ছিল না, আমাদের একটু অভাবের মধ্যেই ছিলাম। আর ও আমাকে সব আপনার কিছু স্বামী দিত। তো কোথায় কাজ করতো? আমার স্বামী রঙের কাজ করতো, তারপর বাইরেও বোলপুরে শান্তিনিকেতনেও কাজ করতো। ও এইসব জায়গাতে শ্রমিকের কাজ করতো। না, হ্যাঁ, একটু অর্থনৈতিক দিক থেকে দুর্বল ছিল। দুর্বল ছিল। আর ও আমাকে সেরকমভাবে, মানে ওই থাকার দরকার থাকতাম, আর ও এত ভালোবাসতো, এত কিছু ছেলেকে দিত আমাকে, তো ওই দিকেই আমি একটুখানি ওর প্রতি একটা তার দুর্বল মানে হয়ে আপনার পড়েছিলাম। স্বামীর অর্থনৈতিক দুর্বলতা দেখে এবং এই লোকটা আপনাকে ভালো ব্যবহার করে, আপনার সাথে মিষ্টি কথা বলে, আপনার সাথে আপনার মগজ ধোলাই করেছিল। হুম তা আপনি কি মনে করেন সেদিন যে আপনার সাথে যে লোকটা এতটা আপনাকে বিশ্বাস দিয়ে ঘর থেকে বার করলো, সেই লোকটা আপনাকে ছেড়ে আবার নতুন করে কালকে বিয়ে করলো, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমি তো চাইছিলাম যে এই মেয়েটাকে বিয়ে, সেই মেয়েটার জন্য তো কিছু করিনি। চেয়েছিলাম যে ও, মানে মেয়েটা বিয়ে যদি না করতো তাহলে এটা তো ভালোই হতো, পুলিশ যেটা করলো না আর কি। না না, এই লোকটা তো আপনাকে তাহলে ভালোবাসেনি, আপনার দেহটাকে না, ভালোবাসেছে। এখন বুঝতে পারলাম ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি, মানে আমাকে ভালোবাসার ব্যবহার যে করে। পবিত্রতা বলে, ধরুন একজন আরেকজনকে মন থেকে যে ভালোবাসে, সেই ভালোবাসা না, সে শুধু আপনার দেহটাকে ভালোবেসেছিল। ও ব্যবহার করেছে আমাকে। আপনাকে ব্যবহার করেছে, আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে, এইগুলো করার জন্য আপনাকে ভালোবেসেছিল। যদি তাই না হতো তাহলে আপনাকে ছেড়ে আবার কেন নতুন একটা মেয়েকে বিয়ে করতে গেল? আমি এখন বুঝতে পারছি ওর এইটাই ছিল, আর কিছু না। ও যখন এইটাই ছিল তাহলে আমরা দুজনেই দোষী। তো দুজনের মধ্যে আমি একা কেন ভোগ করবো? তাহলে ও দোষ তো ও করেছে, তাহলে ও কেন ভুগবে না? তার জন্য আমি চাই ও কঠোর শাস্তি যেন ওকে দেয়, সব পুলিশ যেন ওকে কঠোর শাস্তি দেয়। আপনি তো পুলিশে কেস করেছেন, হুম আপনার কেসও হয়েছে দেখলাম আমরা, ধর্ষণের কেস হয়েছে। তো সে তো আইন আদালতের বিষয় আছে, কিন্তু আমরা সামাজিক বিষয়তে এটা বলতে চাই যে আপনি তো নিজে ঠকে গেলেন জীবনে। আপনাকে ঘর থেকে বার করে আনলো স্ত্রীর মর্যাদা দেবে বলে, দুদিন হয়তো আপনাকে ভালো মেকআপ কিনে দিল, হয়তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করালো। আজকে এই 9 বছর বাদে এসে এই লোকটি আপনাকে ছেড়ে চলে গেল। আপনি কি এখন বুঝতে পারছেন যে সেদিন আপনার ভুল হয়েছিল বুঝতে পারছি, সংসার ছেড়ে আসা? প্রচুর ভুল হয়েছে আমার, বুঝতে পারিনি আমি, সত্যি ভুল হয়েছে। আপনি যারা ধরুন এই সমাজে আমি এই এখনো- কাজটা আমি ভুল করেছি, কিন্তু ভেবেছিলাম আমি ওকে ছেড়েই দেবো, আমি আর কিছু করবো না। কিন্তু আমার মনে হেবি রাগ রাগ জমে যাচ্ছে, যেন ও যেই সমস্ত ভাষা কথা লাস্টের দিকে আমাকে বলেছে, ছেলে নিয়ে এই নিয়ে সেই নিয়ে, আমি এটা সহ্য করতে পারছি না। আমি যখন, ভুল তো দুজনেরই হয়েছে, আমার বেশি হয়েছে, ওর তো কম হয়েছে। আমি যেহেতু আমি যদি এখন সবাই হয়তো বলবে আমি গেছি, কিন্তু এটা উল্টিয়ে দেখলে দেখুন যে ওই কিন্তু আমার কাছে এসেছিল। ওকে দেখেনি যে একটা ছেলে ছিল, একটা পরিবার ছিল, একটা সংসার ছিল, ও কেন এসেছিল আমার কাছে? আমি তো যাইনি ওর কাছে, ও তো এসেছিলো। আমি কি ওর বাড়িতে গেছি প্রথমে? না কিছু, না ছেলেকে চিনতাম নাকি জানতাম? কিছুই জানতাম না, কিছুই চিনতাম না। এটা যদি ঘুরিয়ে আমি প্রশ্ন করি কাউকে, বললো যে আমি নাকি গেছিলাম, তো ও তো এসেছিলো আমার কাছে, তাহলে আমার বাড়িতে এসছে, আমার হয়তো। না, এই 9 বছর পর এখন আপনার উপলব্ধি কি? এখন বিয়ে করে ফেলেছে, থানাতে কোনো স্টেপ নেয়নি এই পর্যন্ত। আপনাকে আপনাকে যে ভালোবাসার যে আহ, ইয়ে করেছিল, সেটা কি ভালোবাসা ছিল, না তঞ্চকতা, না অভিনয়? না, এটা অভিনয় ছিল, আর ওর নিজের স্বার্থের জন্য আমার সাথে মিশেছিল, এটাই বলবো আমি।
আচ্ছা, এখনকার ধরুন আপনার মতন এরকম অনেক মেয়েকে আমরা দেখছি, অনেক মেয়েকে যারা অল্প বয়সে বিয়ে হয়, শ্বশুরবাড়িতে যায়, তারপর তার স্বামীর বন্ধু সেই বাড়িতে ঢুকে তারপর সেই তার স্ত্রীকে মগজ ধুলাই করে নানান রকম প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে আপনার মতনই এরকম কিছুদিন মেলামেশা করে তারপর ছেড়ে দিয়ে আবার নতুন করে বিয়ে করে। এটা আমরা আকছার দেখছি, এই ঘটনাগুলো ঘটছে। আপনার জীবনে একটা এরকম ঘটনা ঘটলো। এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে আরো যারা মেয়ে বউদের ক্ষেত্রে ধরুন আপনার মতন এরকম রিলেশনে যারা চলছেন, তাদের জন্য আপনি কিছু বলতে চান? তাদের জন্য আমি এটাই বলবো যে আমার এই ভিডিও দেখে যদি ওদের যদি একটু সতর্ক হয় তাহলে তো খুব ভালোই হবে। যেন স্বামী যেরকমই করুক, কাজ করুক কি কম পয়সা ইনকামই করুক, স্বামী নিয়ে থাকাটাই ভালো। কিন্তু এইভাবে যদি কেউ ফাঁদে পড়ে যায় তাহলে হয়তো আমার মতনই সেইটাই হবে ঘটনা তাদের। মানে আজকে যেমন আপনি মানে মাঝ গঙ্গায় পড়ে গেছেন, মানে বেঁচে থাকার জন্য আপনি চেষ্টা করছেন যে কোনো রকমে কোনো খড়কুটো ধরে বাঁচার জন্য, যার জন্য আপনি থানায় যাচ্ছেন বারবার, আপনার পয়সা নেই, আপনি খেতে পাচ্ছেন না, বলছেন বারবার বিচার চাইছেন। যে বিচার চাইছেন এই কারণেই তো যে আপনার যে সংসারটা ছিল সুখের, সেই সংসারটা ভেঙে আপনাকে বার করে নিয়ে আসা হয়েছিল প্রলোভন দিয়ে, যে তোমাকে আমার বউ হিসাবে রাখবো, আমার 3 তলা বাড়ি আছে, এই সমস্ত তো আপনাকে বলা হয়েছিল কি? বলেছিল, তারপরে এমনও বলেছিল যে আমি যদি তোকে বাড়ি দিয়ে তুলি আমার বাবা মা কী করবে, খাওয়াবো তো আমি, এটাও বলেছিল আমাকে। আচ্ছা, আপনি যে বিরাটিতে যে কাঠের কাজ করতো সেখানেও শুনেছিলাম আপনি গেছিলেন, সেখানে যাওয়ার পরে নাকি আপনাকে আপনার মুখে নাকি এই কাঠের যে যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে নাকি আপনাকে মুখে। হ্যাঁ, ওরকম করেছিল, তারপরে মেরেও ছিল খুব কোনার মধ্যে নিয়ে। তখন মালিকরা সব ছিল, ওরা তো খেয়াল করেনি, পরের দিন ওদের অশান্তি হয়েছে। বলছো এটাকে তুমি যদি তুমি তো বলছো তোমার বউ হয়, তাহলে বউ যখন হয় তাহলে সবার সামনে কথা বলবে, তুমি আবডালে গিয়ে মেরেছো কেন, এটা তো কেস হয়ে যেত, কী হতো তখন। তাহলে সুশান্ত বারোয়ের কি আপনি এখন শাস্তি চাইছেন? আমি শাস্তি চাইছি ওর। শাস্তি চাইছেন বলে আপনি এত দৌড়াদৌড়ি করছেন, যাতে সুশান্ত বারোই আর একটা মেয়ে তো আবার বিয়ে করে ফেললো, এর কি হবে বুঝতে পারছি না আমি। না এই মেয়েটারও এখন আপনার মতন অবস্থা হবে কিনা সে তো বোঝা যাচ্ছে না। মানে এই সুশান্ত বারোই যাতে আর কোনো কারোর ক্ষতি না করতে পারে কোনো মেয়ের, সেজন্যই আপনি থানায় গিয়েছিলেন, মানে তার বিয়ের আগেই গেছিলাম, কি ভাবছিলাম বিয়েটা যদি না হয় মেয়েটা তো বেঁচে যাবে, কিন্তু সে পুলিশ তো তাই করলোই না। থানার বড়বাবু আপনাকে সহযোগিতা করেছিলেন, তাই তো? কিন্তু যে আপনার কাছে তদন্তকারী অফিসার সে আপনাকে সহযোগিতা করলো না, সে কথাবার্তা একটু অন্যরকম তার বলছে, আমি কিছু বুঝতে পারছি তার কথা। মানে একরকম আমি বলছি, উনি আরেক রকম বলছে, শুধু মনে হয় ছেলেটার তরফেই মানে কথাগুলো বলছে। আমার শুধু মানে কীরকম লাগছে কথাগুলো শুনে, আমি কিচ্ছু বুঝতে পারছি না উনি কী বলতে চাইছে আমাকে। মানে ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন? হ্যাঁ, ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে, অ্যান্টিসেপটিক বেল নিয়ে নেয় যাতে আগাম জামিন পেয়ে যায়। হ্যাঁ, এরকমই লাগছে। কেন লাগবে না কেন? ও বলছে যে 2-3টে বাড়িতে ইনকোয়ারি করে, ফার্স্ট বাড়ি লাস্ট বাড়ি আমার বাড়ি, এখন বলছে আমার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে কেন যাবে ও? আমার শ্বশুরবাড়িতে কেন? শ্বশুরবাড়িতে বেরিয়েই তো এসছি, শ্বশুরবাড়িতে যাবে কেন? আপনার তো সব গেল, সন্তান আপনার ছাড়া হলো, স্বামী ছাড়া হলো, আপনার পরিবার ভেঙে গেল, এখন আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। সেই শুরুটা কি আপনি এই লোকটার শাস্তি দিয়েই নতুন জীবন শুরু করতে চান? তো আমি ওর শাস্তি হলে তারপরে আমি সব নিজের থেকে কাজ বাজ করবো, নিজের মতো চলবো, কি করবো, আর কিছু করার নেই আমার। তা বিচার চাইছেন তো? হ্যাঁ, আমি ওর বিচার চাইছি, ঠিক আছে। আমি শাস্তি চাইছি ওর। যে এত বড় বড় কথা বলে, তার বড় বড় কথাটা কোথায় আসে সেটাই আমি দেখতে চাই। ওর বাবার কত পয়সা আর ওর কত পয়সা। শুনলেন তো? তো তার কিন্তু আর ফেরার কোনো জায়গা নেই। সে কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিল যে তার জীবন দ্বীপ একেবারে নিভিয়ে দেবে, জীবনটা শেষ করে দেবে। শেষে কোনো ক্রমে, আমরা এই ক্ষেত্রে পুলিশের অনেক কথা বলি, কিন্তু এই ক্ষেত্রে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানার যিনি এখন আইসি রয়েছেন কৌশিক দাস, তাকে অভিনন্দন না জানিয়ে আমরা পারছি না যে এই ভেঙে পড়া, আত্মহত্যা করার একেবারে ছুটে যাওয়া যে তরুণী বধূ, তাকে কিন্তু কাউন্সেলিং করেন এই থানার আইসি। তিনি বোঝান যে আপনাকে আইনি যে লড়াই আছে সেই লড়াইতে পুলিশ আপনাকে সাহায্য করবে, আপনি কেন আত্মহত্যা করবেন?
পুলিশের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং সেখান থেকে কিন্তু মেয়েটিকে কাউন্সেলিং করে তাকে বুঝিয়ে নিয়ে আসেন এবং তার হয়ে মানে মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি মামলা করেন এবং সেই মামলা করার পরে সুশান্ত বারোই, যে খুব দাপুটে এলাকার নেতা, ফার্নিচার ব্যবসায়ী, যার হয়ে প্রচুর লোক তদবির করছে যে তাকে কিভাবে মুক্ত করা যায়, সেই লোকটির বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে এবং এফআইআর হওয়ার পরে বারাসাতের যে ডিস্ট্রিক্ট জাজ আছে সেইখানে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন। এই তরুণী বধূ জানতে পেরে গত 5 তারিখ 5ই মে বারাসাত ডিস্ট্রিক্ট জাজ কোর্টে অ্যান্টিসেপারি 438 ফাইল করেছিলেন। এই তরুণী বধূ সেখানে দাঁড়িয়ে আইনজীবী নিয়ে দাঁড়ানোর পরে এই সুশান্ত বারোর যে আইনজীবী, সে কিন্তু এই দিন মামলা করবে না বলে এইরকম বলে আদালত থেকে চলে যান। আমরা শুধু এখানে একটা কথাই বলতে চাই, সমস্ত ঘটনা বিচার বিশ্লেষণ করে আমরা এই খবরটা এই কারণেই করছি সমাজ সচেতনতার জন্য, যে সমস্ত গৃহবধূরা মনে করেন যে স্বামীর মূল্য তাদের কাছে ক্ষণিক, আর বয়ফ্রেন্ড বা ফ্যান্টাসি যাদের সাথে করেন তাদের মূল্য অনেক, কিন্তু আজকের যে ঘটনাটা আমরা তুলে ধরলাম এটাই কিন্তু বাস্তব চিত্র। স্বামী পারুক বা না পারুক, মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু স্ত্রীর জন্য লড়াই করে যান, যেভাবেই মাথার ঘাম পায়ে ফেলে। কিন্তু যারা বয়ফ্রেন্ড থাকেন তাদের কিন্তু যখন কামনা বাসনা লালসা মিটে যায় তখন কিন্তু আর তারা ঘুরেও তাকান না, তখন তারা আবার নতুন কোনো রমণীকে খোঁজেন, নতুন কোনো তরুণীকে খোঁজেন, নতুন করে ঘর বাঁধার জন্য, নতুন করে আরাম আয়েশ করার জন্য। আজকের সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। সাবধান, স্বামী ছেড়ে অন্য কোনো বয়ফ্রেন্ড পাল্লায় পড়বেন না, পড়লে কিন্তু এই যে মেয়েটার যে আজকে ভুগতে হচ্ছে একই ঘটনা কিন্তু সবারই ঘটতে পারে। দেখুন আজকের সেই ঘটনা।